জেড টেস্ট চেনার উপায় একটু মনে রাখতে হবে। জেড টেস্ট চেনার উপায়টা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে নমুনার আকারটা বড় হবে, নমুনার আকার হবে বড়। দুইটা উপায়, নমুনার আকার বড় মানে 30-এর বড়, এটা মনে রাখবা। নমুনার আকার বড় যদি বলা হয় 30-এর বড়, আর বড় যদি ছোট বলা হলে 30-এর ছোট। নমুনার আকার বড় 30 বা 30-এর থেকে বড়, মানে এটা হচ্ছে 30 এর বড়, 30-এর বেশি হবে আর কি। এটা হচ্ছে নমুনার আকার বড়, 30 থেকে কম্পেয়ার করা হয়। নমুনার আকার বড় হবে। আর একটা হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান থাকবে। সমগ্রকের পরিমিত ব্যবধান, ব্যবধানে দুইটা জিনিস থাকবে, নমুনার আকার থাকবে বড়, সমগ্রকের পরিমিত ব্যবধান দেয়া থাকবে, তাহলে এটা আমাদের হচ্ছে জেড টেস্ট। দুইটার যে কোনো একটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি দেয়া থাকে তখনই জেড, মানে দুইটা যদি একসাথে দেয়া থাকে তখন তো জেড টেস্ট হবেই। দুইটার যে কোনো একটা যদি দেয়া থাকে তখন সেটা আমাদের হবে জেড টেস্ট। যেমন নমুনার আকার 30-এর বড় দেয়া থাকবে, যেমন কোনো একটা দেয়া থাকলো যে কোনো একটা যে পরীক্ষা একটা কোম্পানি থেকে 200টা প্রোডাক্ট নির্বাচন করা হলো, তার মানে এটা কিন্তু 30-এর বড়, এটা কিন্তু আমাদের জেড টেস্টের মধ্যে। আর এই যে অঙ্কটা আমি তোমাদের দেখাইলাম, এখানে দেখো যে নির্বাচিত 10 জন শ্রমিকের মজুরি দেয়া আছে, তার মানে 10 জনে 10 আমাদের অবশ্যই 30-এর থেকে ছোট, তার মানে এটা আমাদের টি টেস্ট হলেও হতে পারে। আবার এটা কিন্তু জেড টেস্ট হওয়ার সম্ভাবনা একটা থাকতো যদি এই মানগুলা না দেয়া থাকতো, কারণ এই মানগুলা যেহেতু নমুনাটা যেহেতু 30-এর থেকে ছোট আছে, আর এখান থেকে অবশ্যই আমার নমুনার পরিমিত ব্যবধানই বের হবে। সমগ্রকের পরিমিত ব্যবধানটা সবসময় দেয়া থাকে, যেহেতু এখান থেকে আমাদের এক্স বার আর পরিমিত ব্যবধান দুইটা হচ্ছে দেয়া থাকবে, তো এখান থেকে যেটা বের হবে সেটা আমাদের নমুনার পরিমিত ব্যবধানই বের হবে, যার কারণ হচ্ছে এটা আমাদের টি টেস্টের অঙ্ক। জেড টেস্ট আর টি টেস্টের অঙ্ক কিন্তু একই ধরনের অঙ্ক, শুধু আমাদের দ্বিতীয় পার্টে যে ওখানে একটা স্বাধীনতার মাত্রা লাগে, টি টেস্টের ক্ষেত্রে জেড টেস্টের স্বাধীনতার মাত্রাটা লাগে না, এছাড়া বাকিগুলা সবই এক। এই তো আমাদের জেড টেস্ট চেনার উপায়টা হচ্ছে নমুনার আকার বড় হবে, সমগ্রকের পরিমিত ব্যবধান দেয়া থাকবে, এটা হচ্ছে আমার জেড টেস্ট চেনার উপায়। আর একটা হচ্ছে টি টেস্ট চেনার উপায়। টি টেস্ট চেনার উপায়টা হচ্ছে নমুনার আকার ছোট হবে আর নমুনার পরিমিত ব্যবধান দুইটা একসাথে থাকবে। নমুনার আকার হবে ছোট আর নমুনার পরিমিত ব্যবধান দুইটা একসাথে থাকবে। আমাদের এখানে ইয়েটা হবে যে নমুনার আকার ছোট, নমুনার আকার ছোট হবে, আবার নমুনার পরিমিত ব্যবধানও থাকবে, দুইটা শর্ত একসাথে। এখানে কিন্তু দুইটা শর্তের যে কোনো একটা, আর টি টেস্টে দুইটা শর্ত একসাথে, নমুনার আকার ছোট 30-এর ছোট এবং নমুনার পরিমিত ব্যবধান, নমুনার পরিমিত ব্যবধান একসাথে থাকবে, সেটা হচ্ছে টি টেস্ট। তোমাদের ওই যে কাই বর্গের অঙ্কগুলো তোমরা করছো, সেই কাই বর্গের অঙ্কের থেকে জেড টেস্ট টি টেস্টের অঙ্কগুলো কিন্তু ইজি বেশি। কাই বর্গটা করাই কারণ ওখান থেকে একটা প্রশ্ন আসে, কয়েকটা প্রশ্ন করলে ওখান থেকে কমন চলে আসে। আর এই জেড টেস্ট টি টেস্টের অঙ্কগুলো কিন্তু খুবই ইজি যদি একটু ধরতে পারা যায়, এটা হচ্ছে মেইন ধরাটা। তো আমাদের এই জেড টেস্ট আর সি টেস্টের চেনা উপায়, জেড টেস্টের অঙ্ক আর টি টেস্টের অঙ্ক দেখতে সেম একই রকম, শুধুমাত্র আমাদের এইগুলা দেখা চিনতে হবে, মানে দুইটা কিন্তু একই রকমের প্রশ্ন, শুধু এটা দেখা চিনতে হবে যে কোনটা জেড টেস্ট আর কোনটা আমাদের টি টেস্ট। যদি নমুনার আকার বড় দেয়া থাকে চোখ বন্ধ করে জেড টেস্ট, সেখানে আমার সমগ্রকের পরিমিত ব্যবধান আছে কি নাই সেটা আমাদের দেখার দরকার নাই, আমাদের সূত্রে তো কাজে অবশ্যই লাগবে, কিন্তু যদি নমুনার আকারটা বড় হয় তাহলে চোখ বন্ধ করে সেটা জেড টেস্ট। যদি নমুনার আকারটা ছোট দিয়ে দেয় তখন দেখতে হবে যে নমুনার পরিমিত ব্যবধান না সমগ্রকের পরিমিত ব্যবধান। যদি নমুনার পরিমিত ব্যবধান, এখানে নমুনার আকারটা ছোট থাকে, আর যদি সমগ্রকের পরিমিত ব্যবধান থাকে তখন সেটা জেড টেস্ট। আর নমুনার আকার ছোট আর নমুনার পরিমিত ব্যবধান দুইটা যদি একসাথে থাকে তখন সেটা হচ্ছে টি টেস্ট। এই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য। আর আরেকটা জিনিস হচ্ছে এই পরিমিত ব্যবধানটা চেনার উপায়টা, কোনটা সমগ্র কোনটা নমুনা, এটা আমরা কিভাবে বুঝবো? সমগ্রকের পরিমিত ব্যবধানটা সবসময় প্রথমে লেখা থাকে, আর নমুনার পরিমিত ব্যবধানটা হচ্ছে আমাদের নমুনা নির্বাচনের সাথে দেয়া থাকে। এইটা যদি একটু ধরতে পারো তাহলে অঙ্কগুলা করতে পারবা ইজিলি। যেমন আমাদের এখানে টি টেস্টের এখানে কিছু অঙ্ক দেয়া আছে, যেমন ধরো এই একটা অঙ্ক দেয়া আছে যে কোনো একটি কলেজে নির্বাচিত 9 জন ছাত্রের গড় দেয়া আছে 53, পরিমিত ব্যবধান দেয়া আছে 3, মানে 9 জন ছাত্রের গড় 53 আর পরিমিত ব্যবধান 3, তার মানে এই 9 জন হচ্ছে আমার নির্বাচিত ছাত্র, এদের গড় 53, এদের পরিমিত ব্যবধান, তার মানে এই নমুনার গড় নমুনার পরিমিত ব্যবধান দুইটাই দেয়া আছে, তার মানে এটা হচ্ছে টি টেস্টের অঙ্ক। 9 জন ছাত্রের গড়, 9 জন হচ্ছে আমার নমুনার আকার, এইটার গড় এবং পরিমিত ব্যবধান, যদি গড়ের সাথে এবং দিয়ে পরিমিত ব্যবধান দিয়ে দেয় সেটা হচ্ছে নমুনার পরিমিত ব্যবধান।
গড়ের সাথে এবং দিয়ে পরিমিত ব্যবধান দেয় সেটা হচ্ছে নমুনার পরিমিত ব্যবধান, আর যদি পরিমিত ব্যবধানটা আলাদা দেয় সেটা হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান। এই যে আমাদের এইদিকে কিছু অঙ্ক আছে, জেড টেস্টের শুরুর দিকে কিছু অঙ্ক আছে, বলো। স্যার ওই যে তাত্ত্বিক মান ওই যে টেবিল থেকে যেগুলো বের করে না স্যার, এই যে জেড তারপর পি এফ এর এগুলো একটু আবার একটু দেখাই দিয়েন তো কিভাবে বের করেন। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা এই যে দেখো একটা অঙ্ক, এটা হচ্ছে আমার যে টেস্টের অঙ্ক। এই অঙ্কটা মাঝে মাঝে আসে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে পরিমিত বিন্যাস যার পরিমিত ব্যবধান, এই দেখো সবার প্রথমে পরিমিত ব্যবধান দিয়ে দিছে, তার মানে এইটাই হচ্ছে আমার, এটা হচ্ছে এই সমগ্রকের পরিমিত ব্যবধান। যদি পরিমিত ব্যবধানটা প্রথম দেয় সেটা সমগ্রক, আর যদি শেষে দেয় সেটা হচ্ছে নমুনা। দৈব চয়নের ভিত্তিতে ওই প্রতিষ্ঠান থেকে 25টি দ্রব্য নির্বাচন করা হলো যাদের গড় হচ্ছে এত। মানে এই নির্বাচনে, নমুনা নির্বাচনের আগে পরিমিত ব্যবধান দিলে সেটা হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান। যদি নমুনা নির্বাচনের সাথে আমার পরিমিত ব্যবধান দিয়ে দেয় সেটা হচ্ছে তোমার সমগ্র নমুনার পরিমিত ব্যবধান। এই যে যেমন এটা দিয়ে দিছে, এখানে কিন্তু পরিমিত ব্যবধানটা এই যে নমুনা নির্বাচনের সাথে দিয়ে দিছে এবং দিয়ে, আর এখানে দিছে আলাদাভাবে প্রথমে দিয়ে দিছে। এই এই হচ্ছে সমগ্রকার নমুনার পরিমিত ব্যবধান চেনার উপায়। এগুলো একই টাইপের দেয়া থাকে, যেমন এই অঙ্কটায় দেয়া আছে আমার, এখানে পরিমিত ব্যবধান দেয়া আছে, তারপর নমুনার আকার দেয়া আছে, নমুনার গড় দেয়া আছে। আরেকটা জিনিস দেয়া থাকে ওই যে আমাদের পরীক্ষার জন্য, আমাদের প্রশ্নটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম কিনা সেটা পরীক্ষা করো। উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম কিনা সেটা পরীক্ষা করো। আমি এই অঙ্কটা একটু সমাধান করি। এটা হচ্ছে তোমার 345 পেজে, 345 পৃষ্ঠায় অঙ্কটা দেয়া আছে। উদাহরণ 1 দেয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেয়া আছে নমুনার আকার, নমুনার আকার, নমুনার আকার দেয়া আছে ছোট হাতের এন দেয়া আছে কিন্তু 25। এই দেখো নমুনার আকারটা কিন্তু আমার 30-এর ছোট। এখন এটা কিন্তু আমাদের জেড টেস্টও হতে পারে, টি টেস্টও হতে পারে, যেহেতু 30-এর থেকে ছোট আছে। এখন আমাদের দেখতে হবে যে পরিমিত ব্যবধানটা কিসের দেয়া আছে। পরিমিত ব্যবধানটা যেহেতু প্রথমে লেখা আছে তার মানে এটা সমগ্রকের পরিমিত ব্যবধান, আর সমগ্রকের পরিমিত ব্যবধান থাকা মানে এটা টি টেস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সমগ্রকের পরিমিত ব্যবধান, সমগ্রকের পরিমিত ব্যবধান হচ্ছে সিম্বল সিগমা ইকুয়াল দেয়া আছে 5.4, এটা দেয়া আছে। আর একটা দেয়া আছে নমুনার গড়, নমুনার গড়, নমুনার গড় দেয়া আছে এক্স বার ইকুয়াল দেয়া আছে তোমার 128, 128 এটা দেয়া আছে। এখন আমার এখানে প্রশ্নটা উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম কিনা সেটা পরীক্ষা করো, এই 5% গুরুত্বের স্তরে পরীক্ষা করো। এখন আমার সেটার জন্যই লাগবে নাস্তি আর বিকল্প অনুমান, নাস্তি অনুমান আর বিকল্প অনুমান, এই দুইটা আমার লাগবে। অনুমান, তোমাদের ওইদিকে যে অঙ্কগুলো করছে ওইদিকে মোটামুটি একটা নাস্তি আর বিকল্প অনুমান সম্পর্কে ধারণা হয়ে গেছে। নাস্তি অনুমানটা সবসময় ইকুয়াল, মিউ ইকুয়াল, তার মানে এখানে আমার দেশে দেখো উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম কিনা সেটা পরীক্ষা করো। তার মানে এখানে কি লেখা আছে না লেখা আছে দরকার নেই, 130 দেয়া আছে, মিউ ইকুয়াল 130। নাস্তি অনুমান অলওয়েজ ইকুয়াল, আমি এখানে লিখবো অর্থাৎ উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম, উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম, 130 গ্রাম, যেহেতু সমান তার মানে এটা 130 গ্রামই হবে। মিউ মানে হচ্ছে সমগ্র, মানে একটা জায়গায় যতগুলা দ্রব্য উৎপাদিত হয়েছে সবার গড় ওজন। এখানে কিন্তু 25টার গড় ওজন দেশে 125। দেখো প্রশ্নটা ভালো করে বুঝবা যে একটা জায়গায় যতগুলা দ্রব্য উৎপাদিত হয় তার মধ্যে 25টার গড় ওজন 128 গ্রাম পরীক্ষা করা হয়েছে, কিন্তু এই 25টার উপর আমাদের ওখানে যতগুলা দ্রব্য উৎপাদিত হয় সবগুলার ফলাফলটা লাগবে। এখন সেটা তো আর আমরা জানি না সবগুলার ফলাফল কত, সেটাই আমরা পরীক্ষা করে বের করব। আর সেটার জন্য এখানে দিছে যে 25টার যদি 128 গ্রাম, 128 গ্রাম করে হয় তাহলে ওই ওই জায়গায় যদি ধরো 100টা প্রোডাক্ট থাকে সবগুলার গড় ওজন 130 হবে কিনা সেটা পরীক্ষা করো, কারণ কোনোটার বেশি কোনোটার কম তো হতেই পারে। তো আমাদের উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রামের সমান। এখানে কি লেখা আছে না লেখা আছে দরকার নেই, যেই মানটা দেয়া থাকবে নাস্তি অনুমান মিউ ইকুয়াল 130, এটা ইউনিভার্সাল ট্রুথ, মিউ নাস্তি অনুমান সবসময় ইকুয়াল হবে। তারপরে আমরা বিকল্প অনুমানে যাব।
এই বিকল্প অনুমানে আমাদের তিনটা আসে, একটা হচ্ছে গ্রেটার দ্যান আসবে, লেস দ্যান আসবে, আর একটা নট ইকুয়াল আসবে। সেটা প্রশ্নে দেখব। বিকল্প অনুমানে যে আমরা প্রশ্নে দেখব আমরা এখানে গ্রেটার দ্যান দিব না লেস দ্যান দিব নাকি নট ইকুয়াল দিব, সেটার জন্য প্রশ্নটা একটু দেখতে হবে। প্রশ্নে এখানে লেখা আছে, দেখো, উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম কিনা সেটা পরীক্ষা করো। এখানে যদি 30 গ্রামের কম বা 30 গ্রামের বেশি লেখা থাকতো তখন আমরা গ্রেটার দ্যান আর লেস দ্যান ইউজ করতাম। যদি বেশি লেখা থাকে, প্রশ্নে কিন্তু এরকম করে লেখা থাকবে যে 30 গ্রামের বেশি পরীক্ষা করো, 30 গ্রামের কম পরীক্ষা করো। যদি বেশি লেখা থাকে তখন দিতে হয় গ্রেটার দ্যান, যদি কম লেখা থাকে তখন দিতে হয় লেস দ্যান। আর যেহেতু এখানে কম বেশি কোনোটাই লেখা নাই, এটা হবে নট ইকুয়াল 130। অর্থাৎ উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম নয়, আমি সংক্ষেপে লিখলাম 130 গ্রাম নয়। এই তো, একটা 130 গ্রাম, একটা 130 গ্রাম নয়। যদি কম বেশি লেখা থাকে তখন এখানে কিন্তু গ্রেটার দ্যান লেস দ্যান হয়, আর যদি কোনো কিছু লেখা না থাকে তখন নট ইকুয়াল সরাসরি। আমার নাচছে বিকল্প অনুমান শেষ, এখন আমরা সূত্রে চলে যাব। সূত্রটা হচ্ছে আমার এখানে নির্ণীত মান। আমাদের এই পরীক্ষাগুলো করার জন্য আমরা যতগুলা পরীক্ষা করলাম, একটা কিন্তু আমার তাত্ত্বিক মান বের করতে হয় চার্ট থেকে, আর একটা কিন্তু সূত্রের একটা মান বের করতে হয় নির্ণীত মান। এই দুইটার উপরেই সবসময় পরীক্ষা হয়। তো আমার এই দুইটার মধ্যে যে কোনো একটা ফলাফল হবে, সেটার জন্যই আমার দুইটা মান লাগবে, একটা নির্ণীত মান, একটা তাত্ত্বিক মান। এখন নির্ণীত মানের জন্য আমার সূত্র ব্যবহার করতে হবে, আর তাত্ত্বিক মানের জন্য আমি চার্ট ব্যবহার করব। এই দুইটা মানের জন্য যা যা করা লাগে আমি সেটা করব। তো আমি এখন নির্ণীত মানটা বের করব। তাহলে আমি এখানে লিখব যে অতএব টেস্ট স্ট্যাটিস্টিক হবে বা পরিসংখ্যানিক পরীক্ষা, টেস্ট স্ট্যাটিস্টিক হবে। যেহেতু এটা জেড টেস্ট, কারণ এখানে আমার সমগ্রকের পরিমিত ব্যবধান দেয়া আছে। নমুনার আকার ছোট হইলেও সমগ্রকের পরিমিত ব্যবধান দেয়া আছে, এটা আমার জেড টেস্ট হবে। তাহলে আমি এখানে লিখতে পারি জেড ইকুয়াল, আমার সূত্রটা হচ্ছে এক্স বার মাইনাস মিউ, নিচে হচ্ছে সিগমা বাই রুট ওভার এন। এটা হচ্ছে সূত্রটা ভালো করে মনে রাখবা, এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট ওভার এন। এখন আমার এখানে এক্স বার এর মান কিন্তু দেয়া আছে, কত দেয়া আছে 128, মাইনাস মিউ এর মান দেয়া আছে কত 130। এই যে মিউ এর মান যেটা, এটাই কিন্তু মিউ এর মান 130। সিগমার মান দেয়া আছে 5.4 আর রুট ওভার 25। এটা ক্যালকুলেশন করো। এখন উপরে থাকে কত আমার, এটা থেকে এখান থেকে -2 থাকে, 128 থেকে আমরা যদি 130 বাদ দিই -2 থাকে, আর নিচে হচ্ছে 5 পয়েন্ট, রুট করলে হয় 5। তাহলে 5.4 কে একসাথে আমি ভাগ করে দিই, 5.4 ভাগ 5 ইকুয়াল কত 1.08। 1.08, যেহেতু এখানে একটা মাইনাস রয়ে গেছে, মাইনাস হবে 2 ভাগ 1.08, 2 ভাগ 1.08 ভাগ দিলে হয় 1.85। 1.85 আমি নির্ণীত মান পেয়ে গেলাম জেটের। আমি এখন লিখতে পারি যে অতএব জেটের নির্ণীত মান, অতএব জেটের নির্ণীত মান -1.85 আমি নির্ণীত মান পেয়ে গেলাম। এখন আমি চলে যাব হচ্ছে তাত্ত্বিক মানে চলে যাব। এই তাত্ত্বিক মানের জন্য আমার কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে পরীক্ষাটা একদিক না দুই দিক সেটা লাগবে। আমরা এই যে অঙ্কগুলা করলাম, ওইদিকে কাই বর্গের অঙ্ক করলাম, তারপরে যে অ্যানোভা টেবিলের যে অঙ্ক করলাম, ওখানে আমাদের পরীক্ষাটা একদিক বা দুই দিক বিশিষ্ট সেটা দরকার হয় নাই, কিন্তু এখানে সেটা দরকার হবে টি টেস্ট আর জেড টেস্টে। তো আমাদের এখানে পরীক্ষাটা একদিক না দুই দিক সেটার জন্য এই বিকল্প অনুমানটা নিতে হবে। এইটা যদি নট ইকুয়াল হয় তাহলে হয় দুই দিক, আর যদি গ্রেটার দ্যান লেস দ্যান হয় তখন হয় একদিক বিশিষ্ট। তাহলে যেহেতু এটা আমার নট ইকুয়াল দেয়া আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে এইচ এ মিউ নট ইকুয়াল কত 130। অতএব পরীক্ষাটি দুই দিক বিশিষ্ট। পরীক্ষাটি, কারণ আমাদের চার্টে কিন্তু অন টেল টু টেল লেখা আছে, সেজন্য এই পরীক্ষাটি একদিক না দুই দিক সেটা লাগবে। পরীক্ষাটি দুই দিক বিশিষ্ট। আর একটা হচ্ছে আলফার মান লাগবে, গুরুত্বের স্তর যে দেয়া আছে, আলফা ইকুয়াল দেয়া আছে, গুরুত্বের স্তর দেয়া আছে, কিন্তু এখানে গুরুত্বের স্তর, তাৎপর্যতার স্তর, যথার্থতার মাত্রা লেখা থাকতে পারে, একই কথা। গুরুত্বের স্তর গুরুত্বের স্তর দেয়া আছে আলফা ইকুয়াল, আলফার মান দেয়া আছে কত 5%। এটাকে যদি আমরা ভাঙাই 0.05। এখন আমার জেটের তাত্ত্বিক মান বের হবে, জেটের তাত্ত্বিক মান। দেখো টি টেস্টের অঙ্ক আর জেড টেস্টের অঙ্ক কিন্তু সেম, শুধুমাত্র এই গুরুত্বের স্তরের পর টি টেস্ট এখানে একটা স্বাধীনতার মাত্রা লাগে, আর জেটে স্বাধীনতার মাত্রাটা লাগে না। এই পার্থক্য শুধু এইটুকুই।
টিতে হচ্ছে এখানে স্বাধীনতার মাত্রা লাগে, জেটে সেই স্বাধীনতার মাত্রাটা লাগে না। এই তো আমরা এখন এই তাত্ত্বিক মানটা বের করব। যেহেতু পরীক্ষাটা দুই দিক বিশিষ্ট পরীক্ষা, আমাদের যেই মানটা বের হবে এখানে প্লাস মাইনাস দিতে হবে প্রশ্নে। চার্টের মানে কিন্তু কোনো প্লাস মাইনাস বা কোনো কিছু দেয়া নেই, চার্টের মান সব প্লাস, আমাদের প্লাস মাইনাসটা আমাদের অনুযায়ী বসাইতে হবে। যেহেতু পরীক্ষাটা দুই দিক বিশিষ্ট সেজন্য এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে। এখন আমরা মানটা বের করব। মানটার জন্য আমরা চলে যাব, এই টেবিলগুলো কিন্তু তোমরা ফটোকপি করে নিয়ে নিও সাথে করে, পরীক্ষার হলে কিন্তু কাজে লাগবে। এই যে দেখো এটা হচ্ছে 655 পেজের আমার এই টেবিলটা। 655 পেজে এখানে লেখা আছে টি ডিস্ট্রিবিউশন। এই একটা টেবিল দিয়েই আমরা জেড টেস্ট আর টি টেস্টের মান বের করব। যেহেতু আমার পরীক্ষাটা দুই দিক বিশিষ্ট, আমি মানটা নিব হচ্ছে টু টেল থেকে। এই যে দেখো এখানে লেখা আছে অন টেল টেস্ট আর নিচেরটা টু টেল টেস্ট। এই টু টেল থেকে নিব আলফার মানটা নিব 0.05। এখানে দেয়া আছে কই 0.05, এই যে দেখা হচ্ছে 0.05। ওরা কিন্তু দশমিকের আগের জিরোটা কিন্তু ওরা দেয় না, 0.05 দেয়া আছে। আর জেড এর জন্য একদম আলফার মানে এই শেষের মানটা লাগবে, দেখো 1.96। ইসের জন্য জেড এর জন্য হচ্ছে এই আলফার মান, জেড এর জন্য সবগুলা আলফার মান, শুধু গুরুত্বের স্তরটা ধরে তারপর আলফার মানটা নিয়ে নিবা 1.96। তাহলে আমার মানটা হয় 1.96। আমি তাত্ত্বিক মানটা পেয়ে গেলাম। এখন আমি সিদ্ধান্তে চলে যাব। সিদ্ধান্ত চিত্র দাও। 0 এইদিকে প্লাস আলফা, এইদিকে মাইনাস আলফা। এখন আমার এইদিকে মান কিন্তু এই যে দেখো তাত্ত্বিক মান কিন্তু দুইটা, একটা হচ্ছে প্লাস 1.96, একটা মাইনাস 1.96। তার মানে দুই পাশে দুইটা বসবে। এই পাশে হচ্ছে 1.96 প্লাস আর এই পাশে হবে 1.96 মাইনাস 1.96। আর আমার নির্ণীত মানটা কত ছিল মাইনাস 1.85, এটা এইদিকে বসবে মাইনাস 1.85 মাইনাস 1.85। এখন দেখো আমি যে তোমাদের সূত্র শিখাইছিলাম, যদি নির্ণীত মান জিরোর কাছাকাছি থাকে তাহলে ইটস নট গ্রহণীয়। তাহলে দেখো নির্ণীত মানটা জিরোর কাছে আছে কিনা, ইটস নট গ্রহণীয়। আর এটার আরেকটা আছে, যদি নির্ণীত মানটা তাত্ত্বিক মান দুইটার মধ্যে থাকে তাহলেও হচ্ছে ইটস নট গ্রহণীয়। আর নির্ণীত মানটা কিন্তু জিরোর কাছেই আছে, কারণ তাত্ত্বিক মান দুইটা কিন্তু দুই পাশে পড়ে রয়েছে, একটাও কিন্তু এটার মাঝখানে হয় নাই, তো ইটস নট গ্রহণীয়। তাহলে এখানে লিখবা যে যেহেতু জেড এর নির্ণীত মান উহার মাইনাস 1.85 উহার তাত্ত্বিক মান দ্বয়ের মধ্যে আছে। যেহেতু দুই দিক বিশিষ্ট পরীক্ষা এটা লেখা যায় যে তাত্ত্বিক মান দ্বয়, প্লাস মাইনাস তো এই জন্য এটা মান দ্বয় লেখা হয়েছে 1.96 এর মধ্যে আছে, অতএব এইচ নট গ্রহণীয়। কারণ তোমরা এইচ নট গ্রহণীয় এটা তো এমনিই বুঝতে পারলা, তারপর এটা একটু লিখে দাও গ্রহণীয়। অর্থাৎ এইচ নট গ্রহণীয় মানে হচ্ছে উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম, উৎপাদিত দ্রব্যের গড় ওজন 130 গ্রাম, এটা হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে আমার জেড টেস্টের অঙ্ক। বলো ভাইয়া এইখানে আলফার মানটা যে 2 দিয়ে ভাগ করে না টোটাল টেস্টে, না এটা দরকার নাই তো, ওরা টোটাল ওইটা 2 দিয়ে ভাগ করে ওরা ওই যে অন টেল থেকে নিয়ে নেয় মানটা। কি দরকার, শুধু শুধু কথা একই, শুধু শুধু এটা দরকার নেই, 2 দিয়ে ভাগ করার দরকার নেই। 2 দিয়ে ভাগ না করে ওইভাবে একই आंसर আসে না? হ্যাঁ কি আসবে, দেখো ওরা যেটা করছে আমি শুধু এই মানটা ধরে টু টেইলে বসাই দিছি 0.05, ওরা 2 দিয়ে ভাগ দিয়ে যে 0.025 এইটা হচ্ছে অন টেল থেকে নিছে, মানে 2 দিয়ে ভাগ দিয়ে এটাকে অন টেল বানায়া দিছে। তা আমার তো এটার দরকার নেই, যেহেতু আমার টু টেইলের মানটা প্রশ্নে দেয়াই আছে, তাহলে আমরা শুধু শুধু এটা বানানোর দরকার তো না, এটা একদম কাট, এটা আমার দরকারই নেই। এই তো, তো এই হচ্ছে আমার ইয়ের মান। এটা গেল হচ্ছে আমি জেড টেস্ট করালাম। আমি টি টেস্টের ওই অঙ্কটা করাইয়া দিই। টি টেস্টের ওই অঙ্কটা ম্যাক্সিমাম টাইমে আসে, যে 10টা মান দেয়া আছে এখানে 404 পেজে, বইয়ের 404 পেজে দেয়া আছে তোমার, যে কোনো এলাকায় নির্বাচিত 10 জন শ্রমিকের গড় দেয়া আছে, 10 জন শ্রমিকের গড় দেয়া আছে। আমার এখান থেকে ইয়ে করতে হবে, মানে 10 জন শ্রমিকের গড় থেকে ওরা বের করবে যে শ্রমিকদের মানে সকল শ্রমিকের গড় মজুরি 580 কিনা, মানে 10 জন, একটা কোম্পানিতে ধরো 20 জন শ্রমিক আছে, ওখান থেকে 10 জনের গড় মজুরিটা দিছে, ওরা 10 জনের মজুরিটা দিছে, সেটা থেকে আমরা গড় বের করব। তাহলে ওই গড় থেকে আমরা তুলনা করব সকল শ্রমিকের গড় 580 টাকা হবে কিনা সেটা পরীক্ষা করো। তো এখন এই যে 10 জনের গড়টা দিছে আমাদের এখানে, এই 10 জনের গড় মানে ওরা
এখানে যেমন সরাসরি নমুনার গড় আর সমগ্রকের পরিমিত ব্যবধানটা দিয়ে দিছে, বা নমুনার গড় আর নমুনার পরিমিত ব্যবধানটা দিয়ে দিছে, ওখানে কিন্তু নমুনার গড় নমুনার পরিমিত ব্যবধান কিছু দেয় না, ওরা নমুনাগুলা দিয়ে দিছে, সেটা থেকে আমাদের গড় পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। মানে তোমার যেখানে কোথাও সরাসরি হয়তো গড় পরিমিত ব্যবধান দিয়ে দেয়, যদি গড় আর পরিমিত ব্যবধান দিয়ে দেয় তাহলে তো আর আমাদের কোনো কিছু করার নাই, সেটা যেটা দেয়া থাকে। হয়তো এখানে যদি সমগ্রকের পরিমিত ব্যবধানটা দেয়া থাকতো সেটা আলাদা দিয়ে দিত, কারণ সমগ্রকের নমুনা কখনো দেয় না। যেহেতু এটা টি টেস্টের জন্য দিছে, কারণ টি টেস্টে আমার নমুনার আকারটা লাগবে ছোট আর নমুনার পরিমিত ব্যবধান দুইটা জিনিস লাগবে। তো যেহেতু আমার এখানে নমুনার আকারটা 10 দিয়ে দিছে, এই জন্য শুধু নমুনাগুলা দিছে, কারণ এখান থেকে আমাদের যেই গড়টা বের হবে সেটা তো নমুনার গড়, আর এখান থেকে যে পরিমিত ব্যবধানটা বের হবে সেটা তো নমুনার পরিমিত ব্যবধানই হবে। 1 মিনিট। তো এখন এটা থেকে আমাদের গড় আর পরিমিত ব্যবধানটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে এটা একটু লিখতে পারি। নাস্তি আর বিকল্প অনুমান থেকে আমরা প্রথমে শুরু করি। নাস্তি অনুমান, নাস্তি অনুমান আমি সংক্ষেপে লিখে দিলাম এইচ নট। এটা হচ্ছে উদাহরণ 3, 404 পেজের উদাহরণ 3। অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা। এটা বইয়ের সাথে না মিললেও অঙ্ক মিলবে সবার সাথে, পেজ নম্বরের সাথে না মিললে। 10 জন শ্রমিকের, এটা টি টেস্টের মধ্যে 3 নাম্বার অঙ্কটাই পাইবা। এইচ নট আর এইচ এ, এখানে আমাদের দেয়া আছে সকল শ্রমিকের গড় মজুরি 580 টাকা কিনা সেটা পরীক্ষা করো। তাহলে আমাদের চোখ বন্ধ করে মিউ ইকুয়াল 580 দেয়া আছে, ইকুয়াল 580 দিয়ে দিব আমরা। 580 মানে ইকুয়াল 580। ওখানে যেই মানটা দেয়া থাকবে, নাস্তি অনুমান চোখ বন্ধ করে ইকুয়াল, বিকল্প অনুমানে যে আমরা প্রশ্নে লেখাটা পড়বো কি পড়ছে সেটার অনুপাতে আমরা বিকল্প অনুমান সাজাবো। আর নাস্তি অনুমান অলওয়েজ ইকুয়াল, মানে যেই মানটা থাকবে চোখ বন্ধ করে আমরা এখানে নাস্তি অনুমান ইকুয়াল দিয়ে দেবো। এখন এটা সাজাও, মিউ ইকুয়াল 580 মানে কি? মিউ এর মানটা 580 সমান, আর এখানে মিউ দ্বারা কি বোঝানো হয়েছে? সকল শ্রমিকের গড়। তো সকল শ্রমিকের গড় 580 সমান, মানে ইকুয়াল মানে তো সমান, এটা তো আমরা সবাই বুঝি। তাহলে এখানে লিখে দাও এটা, অর্থাৎ সকল শ্রমিকের গড় 580। সকল শ্রমিকের গড় মানে নমুনা দিয়ে সমগ্রকটা আমাদের বের করতে বলবে, তো এই সমগ্রকটাই আমরা পরীক্ষা করবো। আর এটাই হচ্ছে সমগ্রক, আর সমগ্রক মানে সকল শ্রমিক। সকল শ্রমিকের গড় 580। এই তো শেষ। আর একটা হচ্ছে বিকল্প অনুমান। এই বিকল্প অনুমানে যে আমরা একটু প্রশ্নটা চেক করব ওখানে লেখাটা আছে কি। যদি কম বেশি লেখা থাকে, কম লেখা থাকলে এখানে একটা লেস দ্যান দিব, বেশি লেখা থাকলে এখানে একটা গ্রেটার দ্যান দিব। আর যদি কম বেশি কোনোটা লেখা না থাকে এখানে নট ইকুয়াল দিব। তাহলে এখন আমরা দেখি যে লেখা আছে শ্রমিকদের গড় মজুরি 580 টাকা কিনা সেটা পরীক্ষা করো। এখানে কিন্তু কম বেশি কোনো কিছু লেখা নেই, তার মানে এটা আমার নট ইকুয়াল হবে। নট ইকুয়াল 580, অর্থাৎ সকল শ্রমিকের গড় 580 নয়। গড় মজুরি, সকল শ্রমিকের গড় মজুরি, এটা লিখে দিবা, সকল শ্রমিকের গড় মজুরি 580 নয়, 580 টাকা নয়। এই তো। তো এই গেল নাস্তি আর বিকল্প অনুমান। এখন আমার একটু এখান থেকে ওই যে ইয়েটা বের করতে হবে, ওই যে এক্স বার আর মিউ এর মানটা বের করতে হবে, তারপর আমরা অঙ্কে চলে যাব। তাহলে আমি এখানে বের করি যে এখানে নমুনার গড় আমরা এটা বের করব। তো এটার গড় আর পরিমিত ব্যবধান, নমুনার গড় ও পরিমিত ব্যবধান নির্ণয়, এটা নির্ণয় করতে হবে। গড় পরিমিত ব্যবধান নির্ণয়, একটা ছক করে মানগুলো হচ্ছে আমার এখানে বসাইতে হবে। যেহেতু আমার গড় পরিমিত, বড় ঘর লাগতো না, সূত্র মানগুলো এখানে বসাই দিই। 10টা মান আছে আমার এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা যোগ করতে একটা ঘর লাগবে আমার এখানে। এই তো এখানে মানগুলা, যেই মানগুলা দিয়েছে আমরা এক্স দিয়ে সাজাবো। একটা হচ্ছে 578, দেয়া আছে কত 572, দেয়া আছে 570, 568, 572, 578, 570, 570, 572, 596, আর একটা দেয়া আছে 584, এটা দেয়া আছে। তো আমার এখানে গড়ের সূত্র, আমরা নমুনার গড়ের সূত্রটা, যে নমুনার গড়
এক্স বারের সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এন হচ্ছে আমার সূত্র। তাহলে আমার এখানে এই যে এক্সটাকে আমরা যোগ করি, আমার এখানে তাহলে সামেশন এক্স বের হবে, সামেশন এক্স এটা যদি যোগ করি তাহলে হয় 5760 হয়, আমার এখানে 5760। তাহলে এখানে এটা ভাগ করে দাও, 5760, আর এন এর মান কিন্তু 10 লেখাই আছে, নমুনার আকার, নমুনার আকার 10 সেটা তো দেয়াই আছে আমার এখানে। তো এখানে নমুনার এন এর মান হচ্ছে 10 দেয়া আছে, এখানে এটা লিখে নিতে পারো যে এখানে নমুনার আকার n ইকুয়াল 10, এটা দেয়াই আছে নমুনার আকার 10। তো আমরা এখন এটা যদি ভাগ করি তাহলে হয় কত, 576 হয়, আমার এই মানটা হয় 576। আর একটা লাগবে আমার পরিমিত ব্যবধানের মান, নমুনার পরিমিত, এটা কিন্তু নমুনার পরিমিত ব্যবধান বের হবে যেহেতু আমরা নমুনা থেকে বের করতেছি, নমুনার পরিমিত ব্যবধান, নমুনার পরিমিত ব্যবধান। এই নমুনার পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে আমার যে এস, নমুনার পরিমিত ব্যবধান কিন্তু ছোট হাতের এস, সমগ্রকের পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা, আর নমুনার পরিমিত ব্যবধান ছোট হাতের এস। সূত্রটা হচ্ছে এটা হচ্ছে এখানে যেই সূত্র দিছে, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। এটার দরকার নেই আমাদের, এখানে ওরা যে সূত্র দিছে এটাও ব্যবহার করতে পারো, অথবা আমরা যে পরিমিত ব্যবধানের সূত্র করছি সেটাও ব্যবহার করতে পারো। আমাদের পরিমিত ব্যবধানের সূত্রটা ছিল এরকম, রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, এক্স বাই এন হোল স্কোয়ার, এরকম ছিল। এটা হচ্ছে এক্স হোল স্কোয়ার বাই এন, এক্স হোল স্কোয়ার বাই এন, আর এখানে হচ্ছে এক্স বাই এন হোল স্কোয়ার, দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারো, একই মান কিন্তু একই রকম আসবে। তো এইটা হচ্ছে আমরা এখন আমাদের একটা এক্স স্কোয়ার লাগবে, সামেশন এক্স স্কোয়ার লাগবে, এখান থেকে এক্স স্কোয়ারটা বের করো, এক্স কে স্কোয়ার করতে হবে, প্রত্যেকটা মানকে স্কোয়ার করলে এখানে সামেশন এক্স স্কোয়ারটা বের হবে। তাহলে আমার এক্স, এটার ইয়েটা হচ্ছে কত, এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ারটা করে নিবা, আমি শুধু এখানে একটু মানটা লিখে দেই। এটা হচ্ছে 33,18,416, 33,18,416, তোমরা একটু স্কোয়ার করে নিবা প্রত্যেকটা। এটা হচ্ছে আমার এক্স স্কোয়ারের মান। এখন এখানে এটা বসায় দাও, আমার সামেশন এক্স স্কোয়ারের মানটা কত ছিল, 33,18,416 মাইনাস এখানে হচ্ছে সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, সামেশন এক্স কত আছে, এটা আছে আমার 5,760, এটার উপরে হোল স্কোয়ার করে এন দিয়ে ভাগ দিতে হবে, 5,760 এর উপরে হোল স্কোয়ার বাই এন হচ্ছে 10/10, শুধু এক্স এর উপর স্কোয়ার করে, এন আলাদা, এন এর উপরে কিন্তু স্কোয়ারটা না, উপরে রুট। এখন এটা ক্যালকুলেশন করো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে 10 মাইনাস 1, এটা শুধু এন দিয়ে করে, এখানে আবার এন মাইনাস 1 দিয়ে দিছে, এক এক জায়গায় এক এক রকম সূত্র লেখা। এটাকে স্কোয়ার করে 10 দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দেই, 5,760 কে স্কোয়ার করে যদি 10 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমার মানটা হয় কত, 33,17,760 বাই 10 মাইনাস 1, এটা হচ্ছে 9। তো এটা এখানে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমার হয় কত, 656, আর নিচে থাকে 9, এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে উপরে যদি রোড করে দেই 8.54, এইটা হচ্ছে আমার পরিমিত ব্যবধান আমরা পেয়ে গেলাম, পরিমিত ব্যবধানও পেয়ে গেলাম, গড়ের মানও পেয়ে গেলাম। এখন সূত্রে চলে যাও, অতএব টেস্ট স্ট্যাটিস্টিক হবে, টেস্ট স্ট্যাটিস্টিক হবে, আর সূত্রটা হচ্ছে টি এর সূত্র, আর সূত্রটাই সেম সূত্র, এক্স বার মাইনাস মিউ, ওইটা ছিল সিগমা বাই রুট ওভার এন, এখানে হবে এস বাই রুট ওভার এন, কারণ এখানে আমার পরিমিত ব্যবধানটা হচ্ছে এস, সিগমা বাই রুট ওভার এন ছিল, এখানে এস বাই রুট ওভার এন। এখন এখানে মানটা বসাই দাও, এক্স বারের মান কত আছে আমার, এক্স বারের মান বের হলো কত, 576, এক্স বারের মান বের হচ্ছে 576 মাইনাস মিউ এর মান তো দেয়া আছে 580, এই যে এখানে কিন্তু মিউ এর মান এইটাই কিন্তু দেয়া আছে 580, আর এখানে এস এর মান কত, 8.54, আর রুট ওভার 10, এন এর মান দেয়া আছে 10। তো এই পুরাটা যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি তাহলে আমার এখান থেকে -1.48 এইটা হয়, এটা হচ্ছে অতএব টি এর নির্ণীত মান, টি এর নির্ণীত মান, এটা হচ্ছে টি এর নির্ণীত মান -1.48। এখন বাকিটা হচ্ছে ওই আগের মতোই। তাহলে এখন আমার এখানে দুই দিক বিশিষ্ট একদিক বিশিষ্ট সেটা কিন্তু লাগবে, যে এখানে এইচ এ
মিউ নট ইকুয়াল কত 580। অতএব পরীক্ষাটি দুই দিক বিশিষ্ট। পরীক্ষাটি দুই দিক বিশিষ্ট একটা পেলাম। আমার এখানে লাগবে আলফার মান, এই যে দেয়া আছে, এটা কি দেয়া আছে না, এখানে 1% দেয়া আছে, তার মানে দেয়া আছে গুরুত্বের স্তরে আলফা ইকুয়াল 1%। এটাকে যদি আমরা ভাঙাই 0.01 আসবে। এই 0.01টা এখন এখানে একটা স্বাধীনতার মাত্রা লাগবে। এই জেটে কিন্তু এই স্বাধীনতার মাত্রা লাগে না, স্বাধীনতার মাত্রা। এই স্বাধীনতার মাত্রা হচ্ছে v ইকুয়াল n-1, এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা 10-1 ইকুয়াল 9। আর এখন তাত্ত্বিক মান, অতএব t এর তাত্ত্বিক মান যেহেতু দুই দিক বিশিষ্ট পরীক্ষা, এটা আমার প্লাস মাইনাস হবেই। এখন এই মানটা বের করো। আমাদের ওই টেবিল থেকে 0.01 নাও আর এখানে 9 এর সাথে মিলাও। জেড এর জন্য একদম ডিরেক্ট আলফার মানটা নিতে হয়, আর এখানের জন্য আমাদের শুধু এই মানটা নিতে হবে। এই যে টি এর মানটা এই অন টেল থেকে এই যে 0.01, এই দিকে কিন্তু আমার হচ্ছে কত 9, এই দুইটা মিলিয়ে দাও। এই যে এইটা 2.82, হ্যাঁ এইটা 2.82, দেখো এইখানে 2.82। এখন সিদ্ধান্তটা ওই আগের মতোই, সিদ্ধান্ত আর কোনো কিছু না, জাস্ট চিত্র বসায় দিবা, তারপর মানটা ইয়া করে দিবা। সিদ্ধান্ত হচ্ছে এখন ওই সিদ্ধান্তটা তোমরা করতে পারবা। এদিকে হচ্ছে মাইনাস আলফা প্লাস আলফা, এদিকে মাইনাস আলফা, দুইটা মান বসাই দাও। একটা হচ্ছে প্লাস 2.82, একটা মাইনাস 2.82, আর একটা হচ্ছে মাইনাস 2.82, আর এই মানটা আমার এখানে চলে আসে, এটা মাইনাস 1.48। এই তো এখন যেহেতু জিরো আর নির্ণীত মান দুইটা একসাথে আছে, নির্ণীত মান হচ্ছে আমার এইটা, দুইটা যেহেতু একসাথে আছে এস নট গ্রহণীয়, অর্থাৎ ওই যে আমাদের সকল শ্রমিকদের গড় হচ্ছে 580 টাকা, এটা হবে। এই তো এই হচ্ছে আমার টি আর জেড টেস্ট। এখান থেকে একটু বোর্ডে যে অঙ্কগুলো আসছে, তোমরা বোর্ডের অঙ্কগুলো ধরে ধরেই করো, বোর্ডে যে অঙ্কগুলো আসছে ওইগুলোই করো, এখান থেকে আর অত বেশি অঙ্ক করা লাগবে না, একদম বই দেখে প্রত্যেকটা দেখার দরকার নেই। ভাই থিওরি কেমনে পড়তাম ভাই, বোর্ডের অঙ্ক তো করলাম, এখন তো যেই দেখতেছি যে সবগুলো থিওরি। হ্যাঁ বোর্ডে তো থিওরি আছে, থিওরিগুলো পড়তে হবে, থিওরি আসবেই। তোমাদের ম্যাথের থেকে থিওরি বেশি আসবে, ম্যাথ আসবে কম, থিওরি আসবে বেশি। এখন তো থিওরি তো ভাই ম্যাথ তো করলে শুনলো আমার, এখন থিওরি করলে কি জানি কর যে অবস্থা। হ্যাঁ থিওরিগুলো পড়তেই হবে, থিওরির কোনো অপশন নাই। আর আমি হচ্ছে তোমাদের প্রমাণগুলো করাই দিব নেক্সট ক্লাসে। আর আজকে তোমরা এগুলো করো, আমি নেক্সট ক্লাসে প্রমাণগুলো করাবো, আর তোমাদের ম্যাথের সলিউশন আমি নতুন করে আর কোনো ম্যাথ করাবো না। তোমরা বোর্ডের গুলো ধরে ধরে করো, যেটা পারবা না সেটা আমি দেখাই দিব। ভাইয়া টোটাল প্রমাণ আছে কয়টা? একটু সবগুলো একদিনে করাই দিয়েন একটা ক্লাসের মধ্যে। হ্যাঁ এটাই, ওই যে নেক্সট ক্লাসে আমি শনিবার দিন পড়াবো, তো শনিবারই এই প্রমাণগুলো করাবো, তোমরা ম্যাথগুলো করে ফেলো।